হ্যালো স্টুডেন্টস, বাইনে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেকেন্ডারি সেলেস্টে 2025 রিটেন এক্সামিনেশন তোমাদের যাদের ভালো হয়েছে, তোমরা ইন্টারভিউ এবং তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাসের প্রিপারেশান নিচ্ছ। এখন আমি কয়েকজনের ইন্টারভিউ নিয়েছি, মানে ডেমো ইন্টারভিউ আমি কয়েকজনের নিয়েছি এবং নিয়ে দেখেছি যে স্টুডেন্টসরা বেশ কয়েকটি জায়গাতে ভুল করছে। তো আজকের এই ভিডিওতে আমি সেই ভুলগুলো যেমন তোমাদেরকে বলবো, তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউতে কোন কোন অংশ মেনলি তোমাদেরকে পড়তে হবে, অর্থাৎ শিক্ষক নিয়োগের এরকম এক্সামিনেশানে প্রধানত ইন্টারভিউতে যে প্রশ্নগুলো ধরা হয় আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলার চেষ্টা করব। কারণ যখন আমি ইন্টারভিউ নিচ্ছিলাম তোমরা অনেকেই বুঝতে পারছিলে না, বা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে কোন জায়গাগুলো পড়তে হবে, কোন অংশগুলো তোমাদেরকে মেনলি ফোকাস করতে হবে, এই সমস্ত বিষয় তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে। তো সেই কারণের জন্যই আজকের এই ভিডিওতে সেগুলোই তোমাদেরকে বলবো। দেখো, প্রথমেই বলি যে যখন তোমরা ইন্টারভিউ রুমে তোমরা যখন ঢুকবে তখন কিন্তু পারমিশন নিয়ে ঢুকবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যদি স্যার এবং ম্যাডাম যদি দেখো যে দুজনেই আছেন, তখন বলবে যে স্যার আসছে এবং ম্যাডাম আসছে বলে ঢুকে একটু দাঁড়িয়ে থাকবে, দেখবে যে ওনারা নিশ্চয়ই তোমাকে বসতে বলবেন, এবং যখন বসতে বলবেন তুমি নির্ধারিত চেয়ারে বসবে এবং থ্যাংক ইউ জানাতে ভুলবে না, ধন্যবাদ জানাবে, অবশ্যই এই কাজটা করবে। এবং আরেকটা বিষয় মনে রাখবে যে এই যে ইন্টারভিউ, যদি প্রথমে যদি ইন্টারভিউ নেওয়া হয়, তো সেই ইন্টারভিউ তোমার যদি ভালো হয় তাহলে কিন্তু তার প্রভাব ডেমো ক্লাসের নাম্বারে পড়বে। যদিও ইন্টারভিউ 10 মার্কস আছে এবং তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাসে 10 মার্কস আছে, কিন্তু তোমার যদি ইন্টারভিউ ভালো হয় তার প্রভাব কিন্তু ডেমো ক্লাসে পড়বে। আবার প্রথমে যদি ডেমো ক্লাস নেওয়া হয় তাহলে ডেমো ক্লাস তোমার যদি ভালো হয়, ইন্টারভিউয়ে কিন্তু তার প্রভাব অবশ্যই পড়বে। তো সেই কারণের জন্য তোমাদেরকে কিন্তু এইগুলো সম্পর্কে অবশ্যই স্পেশাল সচেতনতা অবলম্বন করতে হবে। এবার বলি, অনেকে ইন্টারভিউতে দিতে অনেকে বসেছিল এরকমভাবে বসে আছে, আবার কেউ হয়তো বসে বসে এরকম দুলছে প্রশ্নের উত্তর দিতে গিয়ে। সুতরাং তোমাদেরকে আমার যেটা সাজেশান, যে যখন তোমরা নির্ধারিত চেয়ারে বসবে অবশ্যই কিন্তু বডি স্ট্রেট করে বসবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের হাত অবশ্যই তোমাদের কোলে রেখে দেবে, ঠিক আছে? অনেকে কি হচ্ছে যে এই যে আমি তোমাদেরকে যেমন হাত নেড়ে নেড়ে বলছি, তো এরকম হাত নেড়ে কিন্তু কখনোই বলবে না যারা ইন্টারভিউ নেবেন তাদের সামনে। কেন হাত নেড়ে নেড়ে প্রধানত আমরা কাদেরকে বোঝাই? আমরা স্টুডেন্টসদেরকে বোঝাই। কিন্তু এক্ষেত্রে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা এক্সপার্ট, তাদেরকে বোঝানোর প্রয়োজন নেই। তো সেই কারণের জন্য অনেকে আমি দেখছিলাম যে যখন তোমরা ডেমো ইন্টারভিউ দিচ্ছিলে তখন তোমরা হাত নেড়ে নেড়ে তোমরা বোঝাচ্ছিলে। তো সেই জন্য কোনো রকম বডির মুভমেন্ট কিন্তু হবে না, তুমি একদম স্ট্রেট হয়ে বসবে এবং তার সঙ্গে সঙ্গে কনফিডেন্সের সঙ্গে উত্তর দেবে। এর সাথে সাথে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট বলতে আমি কি বলতে চাইছি, অনেকে যখন ডেমো ইন্টারভিউ তোমরা দিচ্ছিলে কেউ হয়তো চোখ নামিয়ে তোমরা কথা বলছিলে। দেখো, চোখ নামিয়ে কথা বলা মানে কি তোমার আত্মবিশ্বাসের অভাব। তো সেই কারণের জন্য তোমাকে যিনি প্রশ্ন করবেন, ভালো করে ভাবো, আর একবার বলে দিচ্ছি, তোমাকে যিনি প্রশ্ন করবেন তার দিকে 70% অ্যাটেনশন দেবে, এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ বোর্ডে আরও দুজন থাকবেন, তো তাদের দিকে 30% অ্যাটেনশন দেবে। অর্থাৎ তুমি যে চোখে যে কথা বলছো, ধরা যাক যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি তোমাকে একটা প্রশ্ন করলেন, তো তার চোখের দিকে তাকিয়ে সেই প্রশ্নের উত্তর দেবে, এবং যখন উত্তর দিচ্ছ বাকি দুজনের দিকেও কিন্তু তোমাকে তাকাতে হবে। না হলে তারা ভাববেন যে তুমি তাদেরকে ইগনোর করছো, বা তুমি জেনারেল যে মানুষের সঙ্গে কথা বলার যে বেসিক যে ক্রাইটেরিয়া সেটা তুমি জানো না। তো সেই কারণের জন্য আবার বলছি, যিনি তোমাকে প্রশ্ন করবেন, ইন্টারভিউ বোর্ডে যে 3 জন থাকবেন 3 জনেই তোমাকে প্রশ্ন করতে পারেন, যিনি প্রশ্ন করবেন তার দিকে তাকিয়ে প্রথমে উত্তরটা শুরু করবে এবং উত্তর দিতে দিতে বাকি দুজনের দিকে তাকাতে হবে। মনে রাখবে, ইন্টারভিউ দেওয়াটা কিন্তু একটা স্নায়ু যুদ্ধ। তোমার নার্ভ যত স্ট্রং থাকবে, তোমার কনফিডেন্স যত বেশি থাকবে, তত কিন্তু তোমার ইন্টারভিউ ভালো হবে। সাথে সাথে আর একটা বিষয় বলি, যে অনেকে যখন ইন্টারভিউ তোমরা দিচ্ছিলে তখন তোমাদের মুখের মধ্যে একটা টেনশন বা একদম গম্ভীরভাবে তোমরা ইন্টারভিউ দিচ্ছিলে। দেখো, সাধারণ মানুষের সঙ্গে আমরা যেভাবে কথা বলি, তো সেইভাবেই সহজ সরলভাবে যারা ইন্টারভিউ নেবেন তাদের সঙ্গে কথা বলতে হবে। যেখানে হাসার প্রয়োজন সেখানে অবশ্যই হেসে উত্তর দিতে হবে। এই বিষয়টা করবে, কখনোই মুখ থেকে হাসিকে সরিয়ে দেবে না। সুতরাং এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই ফোকাস করতে হবে, এগুলো জেনারেল ব্যাপার। এবং যখন তোমার ইন্টারভিউ যখন শেষ হয়ে যাবে তখন অবশ্যই স্যার আসছে ম্যাডাম আসছে বলে তারপরে ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে যাবে। এর সাথে সাথে অবশ্যই তোমাদের হাতে ফাইল থাকবে এবং এই ফাইলকে তোমরা কোলে নিয়ে বসবে, ঠিক আছে? কোলে নিয়ে বসবে এবং দু হাত দিয়ে এরকমভাবে স্ট্রেট হয়ে তোমরা অবশ্যই বসবে, কখনোই এরকম কুঁজো হয়ে বা এরকম দুলবে না। অনেক সময় আমি দেখছিলাম যে এরকম, আবারও বলছি যে এটা খুব অড লুকিং, অনেকে তোমরা এরকম দুলে দুলে উত্তর দিচ্ছিলে, কিন্তু দুলে দুলে উত্তর দিলে হবে না।
দেখো আবার বলছি, এটা মাথায় রাখবে, যদি তোমার প্রথম ইন্টারভিউ হয় এবং তারপরে যদি ডেমো ক্লাস নেওয়া হয়, তাহলে কিন্তু এই ডেমো ক্লাসের নাম্বার, তোমার ইন্টারভিউ যদি ভালো হয় তাহলে ডেমো ক্লাসে তার প্রভাব পড়বে। আবার প্রথমে যদি ডেমো ক্লাস নেওয়া হয় তাহলে ডেমো ক্লাস যদি ভালো হয় ইন্টারভিউয়ে তার প্রভাব পড়বে। অর্থাৎ টোটাল ব্যাপারটা কিন্তু সাইকোলজিক্যাল, একটা অপরটার সঙ্গে রিলেটেড। তো সেই কারণের জন্য তোমাকে কিন্তু দুটোই খুব ভালোভাবে প্রিপারেশান নিয়ে রাখতে হবে। ডেমো ক্লাসে কোন কোন টপিকসগুলো তোমরা চয়েস করবে বায়োলজিক্যাল সায়েন্সে আমি পরে সেগুলো সম্পর্কে আলোচনা করব। এখন যেটা তোমাদেরকে বলতে চলেছি যে এসএলএসটি বা শিক্ষক নিয়োগের যে সমস্ত এক্সামিনেশান হয়, ইন্টারভিউয়ে জেনারেলি কোন জায়গা থেকে প্রশ্ন করা হয় সেগুলো তোমাদেরকে বলছি। এটা আমি আমার নিজে থেকে বলছি না, আমি বেশ কয়েকবার ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ ফেস করেছি। তো সেই অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে বলছি যে কোন কোন জায়গা থেকে প্রধানত ইন্টারভিউতে প্রশ্ন করা হয়। কিছু বলুন। যখনই এরকম প্রশ্ন করা হবে তুমি অবশ্যই নিজের নাম বলবে, কোন জায়গা থেকে তুমি এসেছো সেটা বলবে, যে কোন জেলা থেকে এসেছো, এবং তার সঙ্গে সঙ্গে নিজের গ্রাম সম্পর্কে বলবে। এর সাথে সাথে তুমি কোন স্কুলে পড়েছো, তুমি কোন কলেজে পড়েছো, কোন ইউনিভার্সিটিতে পড়েছো, সেই স্কুল কলেজ ইউনিভার্সিটির নাম কিন্তু তোমাকে অবশ্যই বলতে হবে। এবং এর সাথে সাথে তোমার হবিটাও কিন্তু সেখানে অ্যাড করবে, ঠিক আছে? অর্থাৎ তোমার পড়াশোনা ছাড়া কি করতে ভালো লাগে এটা কিন্তু তোমাকে অ্যাড করতে হবে, বলতে হবে। এই যে ইন্ট্রোডাকশান, এর মধ্য দিয়ে তোমার কনফিডেন্সটাকে তারা দেখেন। দেখো, যখনই তোমাকে বলা হবে যে নিজের সম্বন্ধে কিছু বলুন, প্রথমেই যারা ইন্টারভিউ নেবেন তারা তোমাকে কমফর্ট করার চেষ্টা করবেন। অনেক সময় এরকম হয় যে আমরা যারা ইন্টারভিউ যারা দিতে যাবে আর কি, তারা প্রচণ্ড টেনশনের মধ্যে থাকে। তো যারা ইন্টারভিউ নেবেন তারা যথেষ্ট সেন্সিটিভ, এটা মাথায় রাখবে। তো সেই কারণের জন্য তোমাকে সহজ করে তোলার জন্য প্রথমে নিজের সম্বন্ধে বলতে বলবে, যে প্রশ্নের উত্তর তুমি জানো। তো যখনই নিজের সম্বন্ধে বলছো তুমি অবশ্যই তোমার গ্রাম যেমন বলবে, জেলা সম্পর্কে কিন্তু তোমাকে খুব ভালো করে জেনে রাখতে হবে। অর্থাৎ তুমি যে জেলা থেকে আসছো, হতে পারে তুমি হুগলি থেকে আসছো, হতে পারে হাওড়া থেকে আসছো, হতে পারে অন্যান্য কোনো দক্ষিণ 24 পরগনা থেকে আসছো। সুতরাং সেই সমস্ত জেলার বিখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত স্থান, যেগুলো ফেমাস বা বিখ্যাত পার্সোনালিটি, এগুলো সম্পর্কে কিন্তু খুব খুব ভালোভাবে জেনে রাখবে। এবং তুমি যে হবি বলবে, অর্থাৎ পড়াশোনা ছাড়াও তোমার নিশ্চয়ই কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে। কেউ তোমরা বলছিলে যে গার্ডেনিং করতে তোমাদের ভালো লাগে, কেউ বলছিলে যে বই পড়তে ভালো লাগে, কেউ বলছিলে খেলাধুলা করতে ভালো লাগে। তাহলে যার যেটা হবি আছে, তো সেই হবি সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে জেনে রাখতে হবে। এর সাথে সাথে বেসিক আরও কিছু প্রশ্ন করা হয়, যেমন কেন শিক্ষকতায় আপনি আসতে চান, বা আপনার দুর্বলতা কোথায়, আপনার টিচিং স্কিল কেমন, এরকম যেগুলো নর্মাল যে প্রশ্ন, তো সেগুলো কিন্তু করা হবে, ঠিক আছে? এগুলো একদম বেসিক ব্যাপার। তাহলে ইন্টারভিউ যখন শুরু হবে, সিম্পলি তারা প্রশ্ন করবেন এবং প্রশ্ন করে তোমাকে সহজ করে তোলার চেষ্টা করবেন। তাহলে এক্ষেত্রে প্রথমেই তোমাকে জিজ্ঞেস করা হতে হবে যে নিজের সম্বন্ধে বলুন, আপনার জেলা সম্বন্ধে বলুন। এগুলো সবাই জানে। তো জানা প্রশ্নের উত্তরই যখন যে ইন্টারভিউ দিতে এসেছে বা যে ইন্টারভিউ দিচ্ছে সে যখন বলতে পারবে, ধীরে ধীরে তার মধ্যে কনফিডেন্স তৈরি হবে। যারা ইন্টারভিউ নেবেন তারা তোমার মধ্যে কি কোয়ালিটি আছে সেটা জানার চেষ্টা করবেন, যাতে ভয় পেয়ে গিয়ে বা পরিস্থিতির শিকার হয়ে গিয়ে তোমার নিজস্বতা যাতে প্রকাশে কোনো রকম ব্যাঘাত না ঘটে। তো প্রথম দিকে তারা সেই চেষ্টা করবেন, এবং এই জায়গাটা কিন্তু তোমাকে ভালোভাবে তৈরি হয়ে থাকতে হবে। এবং আর একটা বিষয় তোমাদেরকে বলি, দেখো ইন্টারভিউয়ের যে সময়টা সেটা খুব কম সময়ের প্রধানত তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে। হয়তো মাত্র 8 থেকে 10টা প্রশ্ন ম্যাক্সিমাম তোমাদেরকে করা হতে পারে। সুতরাং এই 8 থেকে 10টা প্রশ্ন কনফিডেন্সের সঙ্গে উত্তর দিতে হবে। যদি কোনো প্রশ্নের উত্তর তোমার যদি অজানা থাকে, তাহলে তাদেরকে অবশ্যই বলবে যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এটা কিন্তু বলবে। দেখো, প্রশ্নের উত্তর না জানাটা কিন্তু কোনো দোষের নয়, ঠিক আছে? এই বিষয়গুলো তোমাদেরকে বললাম। এবং অনেক সময় তোমরা যখন প্রশ্নের উত্তর দিচ্ছিলে, আমি দেখছিলাম যে অনেকে এরকম ভাবছো, অনেকে এরকম চিন্তা করছো, ঠিক আছে? তো এই বিষয় করলে হবে না, কখনোই কিন্তু গ্যাপ দিলে হবে না, তোমাকে কন্টিনিউয়াসলি উত্তর দিয়ে যেতে হবে। এটা ভালো করে তোমাদেরকে খেয়াল করতে হবে। তো সেই হিসাবে যদি কোনো প্রশ্নের উত্তর যদি না জানা থাকে, ভাবতে যাবে না যে তুমি আকাশের দিকে চেয়ে আকাশ কুসুম ভাবছো, তো এরকম কিন্তু ভাবতে যাবে না। তুমি যদি না জানো, সেটাকে যেটা বললাম যে অবশ্যই বলে দেবে যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ঠিক আছে? এই দেখো, এরপরে বলি যে ইন্টারভিউতে কোনো প্রশ্নের উত্তর কখন আমাদেরকে খুঁজতে হয়, যখন আমরা পড়াশোনা করে যাই না, আমাদের যখন প্রিপারেশন পর্যাপ্ত হয় না, সঠিক হয় না, তো তখনই আমাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে হয়। তো এরকম যাতে সিচুয়েশন না হয়,
তো সেই কারণের জন্য তোমাদেরকে কিন্তু পড়াশোনা করে যেতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগছে যে কোন ধরনের পড়াশোনা করব বা কি করব, কোথা থেকে পড়বো। তো এই বিষয়গুলো তোমরা ভাবছো এবং সেই কারণের জন্যই বিভিন্ন টপিকস আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রধানত কোন জায়গা থেকে প্রশ্ন করা হয়। দেখো, প্রথম যেটা আসবে তো সেটা হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্ট। তুমি যেহেতু একটা টিচার হতে চলেছো, তো সেই কারণের জন্য তুমি কিভাবে ক্লাসরুমকে ম্যানেজ করবে। যখন তোমাদের প্রশ্ন করা হবে নিজের সম্বন্ধে কিছু বলুন, তখন অবশ্যই এটা বলার চেষ্টা করবে যে তোমার পড়ানোর অভিজ্ঞতা আছে। হয়তো তুমি কোনো প্রাইভেট টিউশন করতে পারো অথবা কোনো প্রাইভেট স্কুলে তুমি জব করতে পারো। তো যে যেটা করো সে কিন্তু সেটা বলবে। আর একটা বিষয় তোমাদেরকে বলি যে কেউ কোনো ইনফরমেশন চেপে যাবে না, ঠিক আছে? তাহলে প্রকৃতপক্ষে তুমি যেটা করো সেটাই বলবে। এবং খুব ভালো হয় যদি তোমরা বলো যে কোনো টিউশনই করছো বা কোনো প্রাইভেট স্কুলের সঙ্গে তোমরা জড়িত বা সেখানে তোমরা কাজ করছো বা পড়াচ্ছ, এটা বললে খুব ভালো হয়। কারণ এক্ষেত্রে দেখা হবে যে তোমার টিচিং এক্সপিরিয়েন্স আছে কিনা, এবং সেই হিসাবেই ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে কিন্তু প্রশ্ন করা হবে। দেখবে যে তোমরা যে বিএডে যে বই পড়েছো, তো সেই বইতে সেগুলো যদি পড়ে থাকো, আবার তোমাদেরকে একবার পড়ে নিতে হবে। তো সেখানে ক্লাসরুম ম্যানেজমেন্ট বা ক্লাসরুম সিচুয়েশন নিয়ে বিভিন্ন বিষয় লেখা আছে। তো সেগুলো তোমরা যদি পড়ে থাকো তাহলে এই ক্লাসরুম ম্যানেজমেন্টের প্রশ্নের উত্তর সাজিয়ে বলতে তোমাদের অতটা অসুবিধা হবে না। যেমন এরকম প্রশ্ন করতে পারে যে ক্লাসে শিক্ষার্থীদের বিভিন্ন রকমের আচরণ। ধরা যাক তুমি পড়াচ্ছ এবং পড়াতে পড়াতে হয়তো কিছু স্টুডেন্ট হয়তো প্রচুর গন্ডগোল করছে, একদল স্টুডেন্ট, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? অথবা কোনো বিষয় তুমি পড়াচ্ছ, কোনো ছাত্র যদি সবসময় যদি প্রশ্ন করতে থাকে, তোমাকে পড়াতে দিচ্ছে না বা পড়াতে অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি কি করবে? অথবা কোনো একজন পার্টিকুলার স্টুডেন্ট যদি কোনোভাবে ডিস্টার্ব করে, তো সেক্ষেত্রে তুমি কি করবে? অথবা কেউ যদি বলে যে স্যার আমি বোর্ড দেখতে পাচ্ছি না, তো সেক্ষেত্রে তুমি কি করবে? অথবা যদি দেখো যে ছাত্রছাত্রীরা বুঝতে পারছে না বা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তুমি বুঝতে পারছো যে তোমার পড়ানো তাদের ভালো লাগছে না, তো সেক্ষেত্রে তুমি কি করবে? তো এগুলোই হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্ট। এই প্রশ্নের উত্তরগুলো একটু ভালোভাবে জেনে রাখতে হবে। এর সাথে সাথে অনেক সময় পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা, যেমন কেউ হয়তো কানে শুনতে পায় না, কেউ হয়তো চোখে দেখতে পায় না, তো সেরকম শিশুদের কিভাবে তুমি শিক্ষা দেবে এই সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এবং গিফটেড যারা চাইল্ড আছে, অর্থাৎ যারা প্রচুর ইন্টেলিজেন্ট, তো তাদেরকে কিভাবে শিক্ষা দেবে। এরকম তোমাকে প্রশ্ন করা হতে পারে যে একটা ক্লাসে হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাভারেজ, কিন্তু দুই একজন ছাত্র হয়তো প্রচুর ইন্টেলিজেন্ট, তাহলে তাদেরকে প্রপারলি তুমি কিভাবে সব্বার সঙ্গে তুমি কিভাবে শিক্ষা দেবে। সুতরাং এটাই হচ্ছে গিফটেড চাইল্ডদের শিক্ষা। তো এই প্রশ্নের উত্তরগুলো একটু ভেবে যাবে। এর সাথে সাথে আরও প্রশ্ন করা হতে পারে ক্লাসরুম ম্যানেজমেন্টে কিভাবে শিক্ষক আগ্রহ সৃষ্টি করবেন, অর্থাৎ পড়াশোনার প্রতি তিনি কিভাবে আগ্রহ সৃষ্টি করবেন স্টুডেন্টসদের। একজন টিচারের কিন্তু এটাই কাজ যে ছাত্রছাত্রীদের মধ্যে পড়ার আগ্রহ তৈরি করা। তো সেক্ষেত্রে তিনি কিভাবে আগ্রহ সৃষ্টি করবেন এটা জানতে হবে। এর সাথে সাথে শিক্ষক শিক্ষিকার পোশাক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন, তার সাথে সাথে কোনো ছাত্র যদি কোনো স্কুলের ড্রেস যদি পরে না আসে, তখন আপনি তাকে কি সাজেশন দেবেন, এরকম প্রশ্ন করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অর্থাৎ তুমি যেটা বলছো যে তোমার এটা করতে ভালো লাগে, তো সেই সম্বন্ধে প্রশ্ন করা হতে পারে। অথবা ছাত্রছাত্রীরা কোনো খেলাধুলা করতে পারে, এরকম প্রশ্ন করা হতে পারে যে স্টুডেন্টসদের কি খেলাধুলার প্রয়োজনীয়তা আছে ছাত্রদের, যদি খেলাধুলার প্রয়োজনীয়তা থাকে তাহলে সেক্ষেত্রে তারা কিভাবে উপকৃত হয়। অথবা এরকম প্রশ্ন করা হতে পারে যে কোনো হয়তো পিছিয়ে পড়া শিশু বা শারীরিকভাবে অক্ষম শিশু, সে স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে সে অংশ নিতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন। তো এরকম বিভিন্ন প্রশ্ন করা হতে পারে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে। অথবা কোনো একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, তো সেই কালচারাল প্রোগ্রামে যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনি কি করবেন। অথবা স্কুলেতে কোনো একজন বিখ্যাত ব্যক্তিত্ব এসেছেন, তো আপনাকে কিছু বলতে বলা হলো স্কুল সম্বন্ধে, তখন আপনি কি বলবেন। তো এই বিষয়গুলো কিন্তু ক্লাসরুম ম্যানেজমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সিচুয়েশনের উপর বেস করে এরকম প্রশ্ন জেনারেলি করা হতে পারে। এর সাথে সাথে এডুকেশন, দেখো স্কুলের পরিবেশ কেমন হতে পারে, এরকম প্রশ্ন হতে পারে যে স্কুলের পরিবেশ কেমন হওয়া উচিত। এর সাথে সাথে স্কুলের মধ্যে যে বিভিন্ন রুম থাকে বা বিভিন্ন রকমের ইনফ্রাস্ট্রাকচার থাকে, যেমন স্কুলের লাইব্রেরির কেন প্রয়োজন, স্কুলের ল্যাবরেটরির কেন প্রয়োজন, এবং প্র্যাকটিক্যাল ক্লাসের কেন প্রয়োজন, খেলাধুলা যেটা একটু আগেই বলছিলাম। তাহলে স্কুল রিলেটেড বিভিন্ন বিষয় যেগুলো একটা স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে জড়িত, তো সেই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে ধারণা রাখবে। এর সাথে সাথে প্রশ্ন করা হতে পারে যে সিলেবাস এবং কারিকুলামের মধ্যে কি পার্থক্য।
তো এই প্রশ্নের মধ্য দিয়ে তোমাকে দেখা হতে পারে যে তোমার মধ্যে সেন্সিটিভিটি আছে কিনা, অথবা তুমি চিন্তাভাবনার দিক দিয়ে তুমি মডার্ন আছো কিনা। তো সেই কারণের জন্য এটা প্রশ্ন করা হতে পারে যে সিলেবাস এবং কারিকুলামের মধ্যে পার্থক্য কি। এর সঙ্গে সঙ্গে এটা দেখে যাবে যে প্রাচীন যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রাচীন যুগে শিক্ষার কি লক্ষ্য ছিল এবং এখন শিক্ষার কি লক্ষ্য, তো এই বিষয়গুলো কিন্তু দেখে যেতে হবে। এটাই এডুকেশন রিলেটেড বিভিন্ন বিষয়। এরপরে যেটা বলবো তো সেটা হচ্ছে মূল্যায়ন বা ইভ্যালুয়েশন সম্পর্কেও পড়ে যেতে হবে। দেখো, একজন একটা ক্লাসে পড়াশোনা তখনই কমপ্লিট হয় বা একজন টিচারের কাজ তখনই কমপ্লিট হয় যখন তিনি ছাত্রছাত্রীদের যে বিষয় পড়াচ্ছেন তো তার প্রকৃত মূল্যায়ন হয়। তাহলে স্কুলেতে প্রধানত বিভিন্ন রকমের মূল্যায়ন পদ্ধতি চলে। তো সেই কারণের জন্য ইভ্যালুয়েশন বা মূল্যায়ন সম্পর্কে কিন্তু তোমাদেরকে আইডিয়া রাখতে হবে। যেমন এরকম প্রশ্ন করা হতে পারে যে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন কাকে বলে, সামেটিভ ইভ্যালুয়েশন কাকে বলে, অথবা ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের গুরুত্বটা কোথায়, সামেটিভ ইভ্যালুয়েশনের কি কি ড্রব্যাকস আছে। তো এইরকম টাইপের প্রশ্ন করা হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে রিমেডিয়াল টিচিংয়ের কি প্রয়োজনীয়তা আছে এবং পিছিয়ে পড়া কোনো শিশুকে কিভাবে মূল্যায়ন করা যেতে পারে, এবং বিভিন্ন ধরনের প্রশ্নপত্র সেখানে প্রধানত টিচারকে প্রশ্ন করতে দেয়া হয়। তাহলে একটা প্রশ্নে বিভিন্ন রকমের কোয়েশ্চেন্স থাকতে পারে, অবজেক্টিভ হতে পারে, ভেরি শর্ট আনসার টাইপের কোয়েশ্চেন্স হতে পারে, শর্ট কোয়েশ্চেন্স হতে পারে, তার সঙ্গে সঙ্গে এসে টাইপের প্রশ্ন হতে পারে। তাহলে এই যে বিভিন্ন রকমের যে প্রশ্ন, সেই প্রশ্নের বিভিন্ন টাইপ সম্পর্কে জানতে হবে এবং একটা সুষম প্রশ্নপত্রের কি বৈশিষ্ট্য এই সম্পর্কে ভালোভাবে জানবে। এর সাথে সাথে এখন বর্তমানে যে ইউনিট টেস্ট হচ্ছে স্কুলেতে, ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত কত নাম্বারের পরীক্ষা হয়, কতগুলো ইউনিট টেস্ট হয় সেটা জেনে রাখবে, এবং ক্লাস 9 এবং 10-এ কতগুলো ইউনিট টেস্ট হয় এবং প্রত্যেকটা ইউনিট টেস্টে কত করে নাম্বার থাকে। এর সাথে সাথে যে প্রজেক্ট, তো প্রজেক্টে কত নাম্বার থাকে, এই যে বিষয়গুলো, অর্থাৎ একটা ছাত্রের মূল্যায়নের জন্য সারা বছরব্যাপী যে পরীক্ষাগুলো হয়, যে ইউনিট টেস্টগুলো হয়, সেগুলো যেমন জানতে হবে। এর সাথে সাথে ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন এবং পিছিয়ে পড়া শিশুদেরকে কিভাবে মূল্যায়ন করা হয়, একজন টিচার যে প্রশ্ন করবেন তো সেই প্রশ্নগুলো কেমন হতে পারে, এবং একটা সুষম প্রশ্নপত্রের কি বৈশিষ্ট্য, মানে কতগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, কতগুলো ভেরি শর্ট কোয়েশ্চেন্স থাকবে, কতগুলো শর্ট কোয়েশ্চেন্স থাকবে, এইগুলো সম্পর্কে কিন্তু ভালোভাবে আইডিয়া রাখতে হবে। আমি যেটা বলতে চাইছি, একজন টিচার হতে গেলে একজন টিচারকে যে কাজগুলো করতে হবে তো সেই কাজগুলো তুমি জানো কিনা সেটাই প্রধানত ইন্টারভিউতে দেখা হয়, এছাড়া আর কিছু নয়। প্রচণ্ড ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। জেনারেল ব্যাপারগুলো একজন টিচারের যেটুকু জানা দরকার, তো সেই জেনারেল ব্যাপারগুলো তুমি যদি জেনে যাও তাহলে কিন্তু তোমার ইন্টারভিউ ভালো হতে বাধ্য। এর সাথে সাথে একদম লেটেস্ট হলিস্টিক রিপোর্ট কার্ড সম্পর্কে ভালোভাবে জেনে রাখবে, ঠিক আছে? ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত যে হলিস্টিক যে রিপোর্ট কার্ড এখন শুরু করা হয়েছে, একজন স্টুডেন্টসের টোটাল অ্যাসেসমেন্ট, বছরব্যাপী টোটাল যে অ্যাসেসমেন্ট, তো সেই হলিস্টিক রিপোর্ট কার্ড সম্পর্কে ভালো করে আইডিয়া রাখতে হবে। হলিস্টিক রিপোর্ট কার্ডে স্টুডেন্টসের যেমন নাম থাকে, তার ফোন নাম্বার থাকে, তার ব্লাড গ্রুপ থাকে, সমস্ত রকমের ইনফরমেশান সেখানে থাকে। এর সাথে সাথে কিভাবে তাকে ইভ্যালুয়েশন করা হয়, কতগুলো ফেজে তাকে ইভ্যালুয়েশন করা হবে, এই সম্পর্কে কিন্তু ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। এরপরে যেটা বলবো, একটু ভারতীয় সংবিধান সম্পর্কে জেনে রাখবে। কেন? কারণটা হচ্ছে এটাই, যে কোনো পাঠ্যপুস্তক, অর্থাৎ একজন ছাত্র অথবা ছাত্রী যে বই পড়ে সেই বইয়ের প্রথমেই কিন্তু সংবিধানের প্রস্তাবনা লেখা থাকে। এখন এই কারণের জন্যই লেখা থাকে কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রীর এটা জানা দরকার ভারতীয় সংবিধান সম্পর্কে, কারণ ভারতবর্ষ যেভাবে চলছে কনস্টিটিউশনের ওপরে বেস করে চলছে। তো সেই হিসাবে একজন টিচারের কিন্তু কনস্টিটিউশন বা সংবিধান সম্পর্কে ধারণা রাখাটা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে কনস্টিটিউশনে অনেক ডিটেলসে ধারা, উপধারা ইত্যাদি পড়ার দরকার নেই। তুমি শুধু এটুকু মাথায় রাখবে যে মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য কোনগুলো, ঠিক আছে? মৌলিক অধিকার কোনটা, মৌলিক কর্তব্য কোনটা। এর সাথে সাথে জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র, জাতীয় পতাকা এবং স্বাধীনতা ও প্রজাতন্ত্র দিবস সম্পর্কে জেনে রাখবে। কারণ স্কুলেতে প্রধানত যে কোনো অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তার সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত করা হয়, এর সাথে সাথে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এই যে বিদ্যালয়ে যে বিভিন্ন দিনগুলো পালন করা হয়, এই দিনগুলোর গুরুত্বটা কোথায় সেটা জানতে হবে। কারণ ধরা যাক কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, প্রজাতন্ত্র দিবস হচ্ছে, তোমাকে বলতে বলা হলো যে আপনি কিছু বলুন, তাহলে এক্ষেত্রে তুমি কি বলবে? তো সেই কারণের জন্য তারা এটাও দেখে নিতে পারেন যে এই যে সাধারণ দিনগুলো সম্পর্কে তোমার আইডিয়া আছে কিনা। এর সঙ্গে সঙ্গে শিক্ষা এবং সংবিধান,
তার মানে এই যে শিক্ষার সঙ্গে সংবিধানের কি রিলেশন, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে যে অবৈতনিক করা হবে তাদের শিক্ষা, তো সেক্ষেত্রে সংবিধানের কত নম্বর ধারা রাখা আছে, মানে শিক্ষার সঙ্গে সংবিধানের কি রিলেশন, তো সেগুলো সম্পর্কে, অর্থাৎ আমাদের সংবিধানে শিক্ষাকে কিভাবে স্থান দেওয়া হয়েছে, তো সেগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া রাখতে হবে। তাহলে ভারতীয় সংবিধানে এই অংশগুলোই মেনলি তোমরা পড়ছো। এরপরে যেটা বলবো তো সেটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট, অর্থাৎ স্কুলকে কিভাবে ম্যানেজ করা যায়। দেখো, একজন টিচারের প্রথম যেটা দায়িত্ব, তো সেটা হচ্ছে যে সাবজেক্টকে ভালো করে পড়ানো। একজন টিচারকে তখনই স্টুডেন্টসরা রেসপেক্ট করে যখন সেই টিচার বা সেই শিক্ষক মহাশয়ের নিজের সাবজেক্টে দখল থাকে, নিজের সাবজেক্টে যখন তিনি কনফিডেন্ট থাকেন। তো এটাই কিন্তু একটা টিচারের সবথেকে গুরুত্বপূর্ণ গুণ, এবং সেটাই হচ্ছে স্কুল এটাই চায় যে একজন টিচারের সাবজেক্টকে কিন্তু দক্ষ হতে হবে। এখন তোমাকে প্রশ্ন করা হতে পারে যে কোনো একটা পার্টিকুলার টপিকস পড়াতে গেলে আপনি কিভাবে প্ল্যানিং করবেন, তার মানে এক্ষেত্রে লেসন প্ল্যান। তাহলে বিভিন্ন রকমের লেসন প্ল্যান, এই যে 5E মডেল, 7E মডেল, এগুলো সম্পর্কে আইডিয়া রাখবে এবং লেসন প্ল্যান কিভাবে করা যায় এই সম্পর্কে কিন্তু ভালো করে জেনে রাখবে। এর সাথে সাথে ভারতীয় শিক্ষা ব্যবস্থার কি সমস্যা, ভারতীয় শিক্ষা ব্যবস্থার যেটা সমস্যা সেটা হচ্ছে যে রিটেনশন এবং তার সঙ্গে সঙ্গে ড্রপ আউট। মানে কি, মানে ছাত্রছাত্রীরা কে ধরে রাখা, কেউ হয়তো ক্লাস 5-এ পড়ছে, পড়তে পড়তে সে পড়া ছেড়ে দিল, এই যে রিটেনশন মানে ধরে রাখা, ধরে রাখতে পারা যাচ্ছে না, তাহলে এটা একটা যেমন সমস্যা, তার সঙ্গে সঙ্গে ড্রপ আউট, কেউ হয়তো মাঝপথে পড়া ছেড়ে দিল। তাহলে সেই হিসাবে ভারতীয় শিক্ষা ব্যবস্থার এটা হচ্ছে মূল সমস্যা, রিটেনশন এবং তার সঙ্গে সঙ্গে ড্রপ আউট। এটা সম্পর্কে মাথায় রাখবে। তো এগুলোকে কিভাবে কমানো যায় এগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এবং প্রধান শিক্ষক ও সহশিক্ষকের ভূমিকা, অর্থাৎ একজন প্রধান শিক্ষক তিনি কি কাজ করবেন এবং একজন সহশিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচার, তোমরা যেটা হতে চলেছে সেটা অ্যাসিস্ট্যান্ট টিচার, তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচারের কি রোল স্কুলেতে সেগুলো সম্পর্কে ভালো করে মাথায় রাখতে হবে। একজন আদর্শ শিক্ষক হতে গেলে তার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে বা তার মধ্যে কি কি ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকতে হবে এগুলো সম্পর্কে মাথায় রাখবে। এবং স্কুল ম্যানেজমেন্টের মধ্যে বিদ্যালয়ে বিভিন্ন রকমের ক্লাব থাকে, যেমন ইকো ক্লাব আছে, স্ট্যান্ডার্ড ক্লাব আছে, তো এগুলো সম্পর্কে আইডিয়া রাখবে। ঠিক আছে, এনসিসি, তো এগুলোর কি গুরুত্ব আছে এগুলো সম্পর্কেও একটু মাথায় রাখতে হবে। এবং স্কুলের রুটিন, দেখো একটা স্কুল চললে কি হয়, প্রধানত রুটিন এর ওপরেই বেস করে স্কুল চলে। তো রুটিনের গুরুত্বটা কোথায়, রুটিনের গুরুত্ব হচ্ছে এটাই যে রুটিন দেখলেই অ্যাট এ গ্লান্স আমরা বলতে পারবো যে স্কুলের কোথায় কি হচ্ছে। তো সেই হিসাবে বিদ্যালয়ের রুটিন কিভাবে করা হয়, তার সঙ্গে সঙ্গে স্কুল রুটিনের কোথায় গুরুত্ব সেগুলো সম্পর্কে মাথায় রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে স্কুল ম্যানেজমেন্টের মধ্যে আরেকটা বিষয় বলবো, প্র্যাকটিক্যাল ইকুইপমেন্টস। অর্থাৎ তোমাকে প্রশ্ন করা হতে পারে, তুমি ধরে যাকে একটা বায়োলজিক্যাল সায়েন্সের টিচার হতে চলেছ, তোমাকে প্রশ্ন করা হতে পারে যে আপনি কি বলতে পারবেন যে একটা প্র্যাকটিক্যাল রুম যদি আপনাকে সাজাতে বলা হয় তাহলে আপনি কোন কোন যন্ত্রপাতি দিয়ে আপনি সেটাকে সাজাবেন। তো এরকম তোমাকে প্রশ্ন করা হতে পারে, তাহলে একটা প্র্যাকটিক্যাল রুমে কোন কোন যন্ত্রপাতি লাগে সেগুলো মাথায় রাখবে, সেগুলো একটু পড়ে রাখবে, একটু মাইক্রোস্কোপ সম্পর্কে আইডিয়া রাখবে এবং মিড ডে মিল সম্পর্কে অবশ্যই ভালোভাবে ধারণা রাখতে হবে। যেমন PM পোষণ এখন মিড ডে মিলের নাম দেওয়া হয়েছে, এটা আমি অনেকে প্রশ্ন করছিলাম, তারা উত্তর দিতে পারেনি, হয়তো পড়া নেই বলে সেই জন্য তারা উত্তর দিতে পারেনি। সুতরাং মিড ডে মিল কি, কবে চালু হয়েছিল এবং মিড ডে মিলের গুরুত্বটা কোথায়, এবং তার সঙ্গে সঙ্গে মিড ডে মিলের এই যে এখন কি নামকরণ করা হয়েছে এই সমস্ত বিষয়গুলো, এবং মিড ডে মিলে প্রধানত কাদের দেওয়া হয়, কত খরচ হয়, ছাত্রপিছু কত খরচ হয়, এই বিষয়গুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। এটা স্কুল ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। এরপরে যে টপিক যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে বিভিন্ন দার্শনিকের মতবাদ। দেখো দার্শনিকের মতবাদটা কেন গুরুত্বপূর্ণ, কারণ একজন টিচারকে স্টুডেন্টসদেরকে বুঝতে গেলে তাকে কিন্তু বিভিন্ন দার্শনিকের মতামত সম্পর্কে কিন্তু আইডিয়া রাখতে হবে। বিভিন্ন ফিলোসফার যারা গ্রেট পার্সোনালিটি, তারা কিভাবে স্টুডেন্টসদেরকে অ্যাসেসমেন্ট করেছেন, তো সেটা কিন্তু একজন টিচারের জানা দরকার। এবং সেই কারণের জন্যই দার্শনিকদের মতামতগুলো ভালো করে পড়বে। তোমাদের বিএডের বইতে আছে, যেমন বুনিয়াদী শিক্ষা কে প্রবর্তন করেছিলেন, অর্থাৎ মহাত্মা গান্ধীজির যে শিক্ষা ব্যবস্থা সেটা পড়বে। এবং বর্তমানে যে ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 যেটা আসতে চলেছে, তো সেখানেও কিন্তু বুনিয়াদী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তো সেই হিসাবে বুনিয়াদী শিক্ষা ভালো করে মাথায় রাখবে। রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দের শিক্ষা চিন্তা পড়তে হবে, এবং ঋষি অরবিন্দের শিক্ষা চিন্তা, এবং জন ডিভির
যে শিক্ষা চিন্তা, বর্তমানে যে প্রজেক্ট বেসড যে মেথড প্রধানত শিক্ষাক্ষেত্রে আসতে চলেছে, তাহলে তার সূচনা করেছিলেন কিন্তু জন ডিউই। তাহলে জন ডিউইর শিক্ষা চিন্তা পড়তে হবে এবং রুশোর যে নেতিবাচক শিক্ষা এটা পড়তে হবে। ফ্রয়েবেল এবং মন্তেশ্বরীর কি ভূমিকা আছে, কিন্ডারগার্টেন এবং মন্তেশ্বরী এই দুটোর মধ্যে পার্থক্য কি, এগুলো ভালো করে পড়ে রাখবে, একটু ডিটেলসে পড়ে রাখবে। যেমন ডাইডেক্টিভ অ্যাপারেটাস কি, এরকম যে বিষয়গুলো এগুলো পড়বে। এবং তার সঙ্গে সঙ্গে দার্শনিকের মতবাদ যেমন ভাববাদ, প্রয়োগবাদ এবং সমন্বয়ী দর্শন কাকে বলে, শিক্ষার ক্ষেত্রে সমন্বয়ী দর্শনের কি গুরুত্ব আছে, এই বিষয়গুলো কিন্তু ভালো করে ফোকাস করতে হবে। এই দার্শনিকদের মতামত থেকেও কিন্তু অনেক প্রশ্ন দেওয়া হয়। তো এরপরে যেটা আসবে তো সেটা হচ্ছে যে পলিসি অফ এডুকেশন। তো পলিসি অফ এডুকেশনের প্রয়োজনীয়তাটা কোথায়? আমাদের এই যে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা, এটাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে সেই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য গভর্নমেন্ট যে সমস্ত পলিসি তৈরি করেছেন, তো সেগুলোই হলো পলিসি অফ এডুকেশন। এক্ষেত্রে একটা কমিটি তৈরি করা হয় এবং সেই কমিটিকে দায়িত্ব দেওয়া হয় কিছু প্রপোজাল দিতে, এবং তারা সেই প্রস্তাবগুলো দেন এবং তারপরে সেটা মন্ত্রিসভায় সেটা গৃহীত হয় এবং তার সঙ্গে সঙ্গে সেটা ইমপ্লিমেন্ট হয়। এটাই মেনলি পলিসি অফ এডুকেশনের মেন টার্গেট। তো পলিসি অফ এডুকেশনে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হান্টার কমিশন, তার সঙ্গে সঙ্গে সার্জেন্ট রিপোর্ট এবং কোঠারি কমিশন। এর সঙ্গে সঙ্গে ন্যাশনাল এডুকেশনাল পলিসি 1986 ভালো করে পড়ে রাখবে। ন্যাশনাল এডুকেশনাল পলিসি 1986-এ অন্তত 11টা চ্যাপ্টার আছে এবং সেই চ্যাপ্টারে বিভিন্ন বিষয় আছে। যেমন এক্ষেত্রে সর্বশিক্ষা অভিযান আছে, তার সঙ্গে সঙ্গে স্কুল ছুটদের শিক্ষা, তার সঙ্গে সঙ্গে বয়স্কদের শিক্ষা, এর সঙ্গে সঙ্গে ভিসি কমিটি। সুতরাং এই বিষয়গুলো কিন্তু 1986-এর ন্যাশনাল এডুকেশনাল পলিসিতে আছে। তো এই ন্যাশনাল এডুকেশনাল পলিসি 1986 ভালো করে পড়ে রাখতে হবে। এবং বর্তমানে যে ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 যেটা এসেছে, তো সেই 2020ও কিন্তু পড়তে হবে। 5+3+3+4 সিস্টেম। তোমাকে প্রশ্ন করা হতে পারে যে 10+2 সিস্টেম প্রধানত কোন কমিশন শুরু করেছিল, এবং বর্তমানে ন্যাশনাল এডুকেশনাল পলিসিতে কোন ধরনের সিস্টেম আসছে 5+3+3+4, এবং কোন শিক্ষাতে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। এর সাথে সাথে একটু কারিগরি শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন সম্পর্কে ভালো করে পড়তে হবে। তো এই বিষয়গুলো প্রধানত পলিসি অফ এডুকেশনে তোমাদেরকে ফোকাস করতে হবে। এরপরে যেটা আসবে তো সেটা হচ্ছে সাইকোলজিক্যাল বিভিন্ন বিষয়, যেমন পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট। তো কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে একটু আইডিয়া রাখবে। পিয়াজেটের যে থিওরি আছে, বেশ কতগুলো স্টেজ আছে, তো সেই স্টেজগুলো সিম্পলি পড়ে রাখতে হবে। এবং কোলবার্গের যে মরাল ডেভেলপমেন্ট আছে সেটা পড়তে হবে। এবং ভাইগটস্কি যেটা বলছে যে স্টুডেন্টসদের ডেভেলপমেন্ট প্রধানত সমাজের উপর ডিপেন্ড করে, তাহলে পিয়াজেটের থিওরি, কোলবার্গের থিওরি এবং ভাইগটস্কির থিওরি, এর সঙ্গে সঙ্গে যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এরকম যে কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে, তো সেগুলো পড়বে। দেখো কোলবার্গের থিওরিটা কেন ইম্পর্টেন্ট আমি বলছি, কারণ নৈতিক বিকাশ বা মরাল ডেভেলপমেন্ট খুব গুরুত্বপূর্ণ। একজন টিচারের এটা জানা দরকার যে শিশুদের কিভাবে মরাল ডেভেলপমেন্ট হয়। তো সেই হিসাবে এইখান থেকে কিন্তু প্রশ্ন করা হতে পারে। এর সাথে সাথে ব্যক্তিগত বৈষম্য। দেখো ক্লাসরুমে প্রধানত বিভিন্ন রকমের স্টুডেন্ট থাকে, তো তাদের মধ্যে কি কি ডিফারেন্স আছে, কি কি ব্যক্তিগত বৈষম্য, সেটা যেমন পড়তে হবে। এর সাথে সাথে ইনক্লুসিভ এডুকেশন, যেটাকে বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এগুলো সম্পর্কে পড়বে এবং ব্যতিক্রমী শিশু সম্পর্কে পড়বে, এবং এই ব্যতিক্রমী শিশুদের শিক্ষণ পদ্ধতি সম্পর্কে কিন্তু আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমি হয়তো যেগুলো বলছি তোমার মনে হচ্ছে অনেক কিছু পড়া, কিন্তু সেটা নয়, জাস্ট এগুলো সম্পর্কে বেসিক আইডিয়া রাখতে হবে। দেখো কেন এগুলোকে পড়তে বলছি, কারণ যখন তোমাকে ইন্টারভিউয়ে প্রশ্ন করা হবে, তোমার যদি পড়া থাকে টোটাল বিষয়, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তুমি সহজেই নিজের মাইন্ড থেকে তুমি সহজেই সাজিয়ে সেটাকে বলতে পারবে। কিন্তু তোমার যদি পড়া যদি না থাকে, তখন এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে এবং তোমাকে ভাবতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে এবং সেটা তোমার ইন্টারভিউ একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। তো সেই হিসাবে বলছি, এই অংশগুলো পড়লে কিন্তু তোমার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে, এবং সেই কনফিডেন্সের উপর বেশ করে তোমার ইন্টারভিউ ভালো হতে বাধ্য। ঠিক আছে, দেখো একটা বিষয় মাথায় রাখবে যে তোমরা হয়তো ভাবছো যে যারা ইন্টারভিউ নেবেন কি প্রশ্ন করবেন, কোথা থেকে প্রশ্ন করবেন, এর বাইরে কোনো প্রশ্ন হতে পারে না। ঠিক আছে, এর বাইরে আমি যেগুলো বলছি যে একটা স্কুল চালাতে গেলে কি জানতে হয়, একজন অ্যাসিস্ট্যান্ট টিচারকে কোন বিষয়গুলো জানতে হয়, তো সেগুলোই। তো এর বাইরে জেনারেলি প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম, এটা আমার এক্সপিরিয়েন্স বলছে। ঠিক আছে, আচ্ছা
এরপরে লাস্ট তোমাদেরকে যেটা বলবো তো সেটা হচ্ছে জিকে, একটু জেনারেল নলেজ সম্পর্কেও জানতে হবে, কারণ একজন অ্যাসিস্ট্যান্ট টিচারের সাধারণ জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি। তো সেই হিসাবে তুমি নিজের দেশ সম্পর্কে জেনে রাখবে, আমাদের ভারতবর্ষ, এবং রাজ্য সম্পর্কে জেনে রাখবে। আমাদের রাজ্য মানে কোথায় কি আছে, কোন জায়গা আমাদের স্টেটে বিখ্যাত, তো সেই বিষয়গুলো জানবে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, তোমার জেলার বিখ্যাত স্থান, তুমি যে জেলা থেকে এসেছো, কেউ যদি হুগলি জেলা থেকে আসে তাহলে হুগলি জেলার বিখ্যাত স্থান, হুগলি জেলার বিখ্যাত পার্সোনালিটি, হুগলি জেলার বিখ্যাত খাবার, তাহলে এই যে সমস্ত জিনিসগুলো তোমাকে প্রশ্ন করা হতে পারে যে তুমি তোমার জেলার জন্য গর্বিত কেন। তো এইগুলো সম্পর্কে কিন্তু খুব ভালো করে জেনে রাখতে হবে, এটা মাথায় রাখবে। এবং একটু ভারতের নদী সম্পর্কে জেনে রাখবে এবং অরণ্য সম্পর্কে জেনে রাখবে, কারণ নদী মানুষের জনজীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে। কেউ যদি হুগলি জেলায় থাকো তাহলে সে জানো যে দামোদর নদ কতটা তাদের জীবনে প্রভাব বিস্তার করে। তাহলে এগুলো সম্পর্কে কিন্তু একটু আইডিয়া রাখতে হবে। আমাদের গঙ্গা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এর কারণটা হচ্ছে এটাই, তোমাদের হয়তো মনে হতে পারে যে স্যার এগুলো তো জিওগ্রাফির প্রশ্ন। দেখো, প্রত্যেকটা টিচারের, যিনি টিচার হতে চলেছেন তার এটা জানা দরকার, আমাদের ভারতবর্ষের নদী, ভারতবর্ষের অরণ্য সম্পর্কে কিন্তু তার আইডিয়া থাকাটা দরকার। সেটা যে স্ট্রিমেরই তিনি টিচার হন না কেন। আমাকে কিন্তু দুবার প্রশ্ন করা হয়েছে ভারতের জিওগ্রাফি থেকে, তো সেই হিসাবে তোমাদেরকে আমি সেখান থেকেই আমি বলছি যে ভারতের জিওগ্রাফি সম্পর্কে জেনে রাখবে। এবং এর সাথে সাথে এই বছরে কারা নোবেল প্রাইজ পেয়েছে একটু জাস্ট জেনে রাখবে, যে মেডিসিনে কারা নোবেল পুরস্কার পেয়েছেন, তার সঙ্গে সঙ্গে বা ফিজিওলজিতে কারা নোবেল পুরস্কার পেয়েছেন, তার সঙ্গে সঙ্গে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেয়েছেন, এগুলো এবং কিছু অন্যান্য পুরস্কার সম্পর্কে জেনে রাখবে। আর রাজ্য সরকারের বিভিন্ন স্কিমগুলো জেনে রাখবে, অন্তত 41টা স্কিম বা তারও বেশি হয়তো স্কিম আছে, কিন্তু রাজ্য সরকারের যে বিভিন্ন স্কিম আছে, যেমন সবুজ সাথী, কন্যাশ্রী প্রকল্প, তরুণের স্বপ্ন প্রকল্প, তো এগুলো সম্পর্কে কিন্তু মাথায় রাখতে হবে। বিএড থেকে প্রধানত এই অংশগুলোই তোমাদেরকে পড়তে হবে। এই পোর্শনগুলো তোমরা বিএডের বিভিন্ন বই তোমাদের কাছে যে আছে, তো সেই বইগুলো একটু ঘাঁটবে, তাহলেই কিন্তু এই অংশগুলো তোমরা পেয়ে যাবে। সেখান থেকে পড়ে নেবে এবং দেখবে যে একটা কনফিডেন্স পেয়ে যাবে। তোমরা প্রচুর দুশ্চিন্তা করছো, প্রচুর চিন্তার মধ্যে আছো যে কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে। তো সেই কারণের জন্য আমি এটা বলে দিলাম, একটা ম্যাপ তোমাদেরকে বলে দিলাম, নিশ্চয়ই এগুলো তোমাদের অনেকটাই হেল্প করবে। এর সাথে সাথে আরও একটা বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে সাবজেক্ট। অ্যাপারেন্টলি তোমাদের মনে হতে পারে যে স্যার আমরা তো রিটেন এক্সামিনেশন দিয়েছি, তাহলে সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে না, কিন্তু বিষয়টা সেরকম নয়। অনেক সময় ইন্টারভিউতে দেখা গেছে, গত বছরেরই ইন্টারভিউতে দেখা গেছে, গতবারের ইন্টারভিউতে সাবজেক্ট থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করা হয়েছে। যারা মাস্টার ডিগ্রি করেছো তারা স্পেশাল পেপার কিন্তু ভালোভাবে দেখে যাবে। ধরে দেখ, আমার স্পেশাল পেপার ছিল এন্ডোক্রিনোলজি। আমি যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকেছিলাম, প্রথমেই বললেন যে আপনার সম্বন্ধে কিছু বলুন। আমি বললাম, আমাকে বললেন যে আপনি যে জেলা থেকে এসেছেন, আপনি কেন গর্বিত সেটা বললাম। বলার পরেই তারা বললেন যে ঠিক আছে, আপনি তো জুলজিতে এমএসসি করেছেন, তাহলে আপনার স্পেশাল পেপার কি ছিল। আমি বললাম যে আমার এন্ডোক্রিনোলজি এবং রিপ্রোডাক্টিভ বায়োলজি ছিল। তখন এবার সেই এন্ডোক্রিনোলজি এবং রিপ্রোডাক্টিভ বায়োলজি থেকে অন্তত 15 থেকে 16টা প্রশ্ন করা হয়েছিল। তো সেই হিসাবে তোমাদেরকে বলছি যে সাবজেক্ট কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে পড়ে যেতে হবে। ক্লাস 9 এবং ক্লাস 10-এর সিলেবাস ভালোভাবে দেখে যাবে। এবং সাবজেক্টের জন্য তোমাদেরকে আমি বলবো ক্লাস 11 এবং ক্লাস 12-এর বই ভালো করে পড়বে। অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর স্কুলেতে যে বইগুলো চলছে, সাঁতরা পাবলিকেশান হতে পারে, ছায়া পাবলিকেশান হতে পারে, তো সেই বই পড়বে। এবং ক্লাস 9 এবং 10-এর জন্য ছায়া প্রকাশনের যে শুভ্রনীল চক্রবর্তী মোস্ট প্রবাবলি, তো তার লেখা যে বই আছে সেটা ভালো করে পড়বে। ক্লাস 9 এবং 10-এর সিলেবাস সম্পর্কে ভালো করে আইডিয়া রাখবে এবং 11-12-এর বায়োলজি বই পড়ে যাবে। মনে রাখবে সাবজেক্ট থেকেও কিন্তু প্রশ্ন ধরা হতে পারে। তো সেই হিসাবে এখনও তোমাদের লড়াই শেষ হয়ে যায়নি। এই অংশগুলো পড়ো, সাবজেক্টটাকেও একটু তোমরা পড়ে রাখো, তাহলেই কিন্তু হবে। এবং তোমরা যে ভাবছো যে কোথা থেকে পড়বে, জাস্ট এটাই তোমাদের সিলেবাস। যদিও ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের অ্যাপারেন্টলি কোনো সিলেবাস নেই, কিন্তু তবু আমি যেগুলো বললাম তো এগুলোই হচ্ছে মেনলি তোমাদের সিলেবাস। তো এগুলো পড়েই তোমরা প্রিপারেশান নাও, নিশ্চয়ই তোমাদের ইন্টারভিউ ভালো হতে বাধ্য। যখনই পড়ে যাবে তোমার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে এবং সেই কনফিডেন্সের ওপর বেশ করে তুমি প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবে। সে যেমনই প্রশ্ন হোক না কেন, পড়া যদি থাকে, তোমার ব্রেনের মধ্যে যদি ইনফরমেশান যদি স্টোর থাকে, স্টক তোমার ব্রেনের মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু কথা বলতে তোমাদের আর অসুবিধা হবে না। তোমরা নিশ্চয়ই সাজিয়ে গুছিয়ে ভালোভাবে তোমরা ইন্টারভিউ দিতে পারবে। কনফিডেন্স রাখো, একটু চিন্তা করো এবং নিজেকে সবসময় এটা বলো যে আমি ইন্টারভিউ ভালো দিতে পারবো, কারণ আমি পড়েছি,
এতদিন ধরে তুমি পড়াশোনা করেছো, তো সেটা নিজেকে বোঝাও। এবং এই যে নিজের সঙ্গে কথোপকথন, নিজেকে বোঝানো এবং নিজে নিজে কনফিডেন্স তৈরি করা, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক সময় তোমরা হয়তো ভাবছো যে কোনো একটা কোচিং সেন্টারে গিয়ে তুমি মক ইন্টারভিউ দিচ্ছ, তার সঙ্গে ঠিক আছে মক ইন্টারভিউ দিলে একটা কনফিডেন্স তৈরি হবে, কিন্তু আলটিমেটলি তোমাকে নিজেকে তৈরি হতে হবে। তুমি যদি নিজে যদি এই বিষয়গুলো তুমি যদি না পড়ে থাকো, তাহলে কিন্তু ইন্টারভিউ ভালো হবে না, কারণ তোমার মধ্যে কনফিডেন্সই তৈরি হবে না। তো এই হিসাবে আমি আমার এক্সপিরিয়েন্স আমি বলতে পারি, যেমন প্রথমবার আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম আমার ভালো হয়নি, কারণ এই বিষয়গুলো আমি জানতাম না, আমি পড়ে যাইনি। আমি ভেবেছিলাম একটা মানে অদ্ভুত ধরনের আমার কনফিডেন্স ছিল, যে আমি ভেবেছিলাম যে আমি তো সব কিছু জানি, আমি এমএসসি পড়ছি, অনেক কিছু জানি। তো সেই হিসাবে আমি গিয়েছিলাম, ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, কিন্তু যখন তারা বেসিক থেকে প্রশ্ন করছেন, ক্লাসরুম ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন করছেন, সেগুলোর টেকনিক্যাল উত্তর কিন্তু আমি দিতে পারিনি। তো সেই হিসাবে সেই বছরে আমার ইন্টারভিউ খুব খারাপ হয়েছিল এবং আমি সেই বছরে আমি সার্ভিস পাইনি। কিন্তু পরের বার আমি আর কোনো স্কোপ দিইনি। তোমাদেরকে আমি বলেছিলাম যে পরের বার যখন আমি রিটেনে যখন আমি কোয়ালিফাই করলাম, তখন আমি একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম এবং সেখানে তারা আমাকে ভালোভাবে শিখিয়েছিলেন যে কিভাবে ইন্টারভিউ দিতে হয়। তো সেইগুলোই তোমাদেরকে বলছি, সেই সব স্যারেদেরকে এখন আমার মনে পড়ে, তাদের থেকে অনেক কিছু শিখেছি। তো সেখান থেকেই তোমাদেরকে বলছি, এবং সেই প্রসেসে আমি অ্যাপ্লাই করে আমার ইন্টারভিউ ভালো হয়েছিল। এই বিভিন্ন বিষয়গুলো আমি পড়েছিলাম এবং পড়ে এই টপিকসগুলো সেই সময় পড়ার আমার সুযোগ হয়েছিল। তো সেখান থেকে পড়েই তোমাদেরকে আমি বলছি। তো সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি তোমাদেরকে বলছি, জেনারেলি ইন্টারভিউতে এই জায়গাগুলো থেকে প্রধানত প্রশ্ন করা হয়। এর সাথে সাথে আরও একবার বলে দিই, যদি প্রথমে তোমাদের ইন্টারভিউ হয়, পরে যদি ডেমো ক্লাস হয়, তুমি যদি ইন্টারভিউতে ভালো প্রশ্ন দাও, তার কিন্তু রিফ্লেকশন তোমার ডেমো ক্লাসের নাম্বারে পড়বে। আর প্রথমে যদি ডেমো ক্লাস হয় আর পরে যদি ইন্টারভিউ হয়, তাহলে কিন্তু ডেমো ক্লাস তোমার যদি ভালো হয়, তার রিফ্লেকশন অবশ্যই ইন্টারভিউতে পড়বে। তো সেই হিসাবে এই দুটো স্টেপ তোমাকে কিন্তু ভালোভাবে দিতে হবে। তো এটাই তোমাদেরকে বলার ছিল। এতদিন তোমরা পরিশ্রম করেছো, আর কয়েক দিন তোমাদেরকে পরিশ্রম করতে হবে। নিশ্চয়ই তোমাদের ইন্টারভিউ অনেক ভালো হবে এবং তোমরা সবাই জব পাবে। ঈশ্বরের কাছে এটাই আমি প্রার্থনা করি, তোমাদের এই দুশ্চিন্তার অবসান হোক এবং তোমরা এতদিন ধরে যে টেনশনের মধ্যে আছো, এই টেনশন থেকে তোমরা মুক্তি পাও। তোমাদের প্রত্যেকেই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যেন দেখতে পাই। তো আজকে তাহলে এই পর্যন্ত। এর পরের দিন আমি আলোচনা করব তোমরা ডেমো ক্লাসে বায়োলজিক্যাল সায়েন্সে 9-10 এর সিলেবাস থেকে কোন কোন টপিকসগুলো চয়েস করবে। তোমরা প্রচুর কনফিউশনের মধ্যে আছো যে ডেমো ক্লাসে কোন টপিক চয়েস করবে। একবার মনে হচ্ছে এই টপিকটা চয়েস করবে, আবার একবার মনে হচ্ছে ওইটা দিলে ভালো হতো। সুতরাং আমি অ্যানালাইসিস করে দেখাবো তোমাদেরকে যে কোন টপিকস চয়েস করলে তোমাদের ভালো হয়। সকলে ভালো থেকো। আজকে তাহলে এই পর্যন্তই। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।